খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাতে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত, যোগ দেন তারেক রহমান। বিকেলে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। সরকারের থেকেই উপদেষ্টা আসিফ ও মাহফুজের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা, নৈতিকতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। যদি কোনো উপদেষ্টা নির্বাচন করতে চান তার আসলে 3 মাস আগেই তার পদটা ছেড়ে দেওয়া উচিত। ওনারা শপথে থেকে যদি নির্বাচন করে অবশ্যই নির্বাচনটা নিয়ে কথা উঠবে। গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশিদের নিয়ে পক্ষে বিপক্ষে মত, অস্বচ্ছতা ও জাতীয় নিরাপত্তার ঝুঁকির শঙ্কা বিশেষজ্ঞদের। বড় বড় আধুনিক বন্দরগুলোকে যারা পরিচালনা করতেছে তাদেরকে যদি এখানে না নিয়ে আসা হয় তাহলে এটা কখনোই হবে না। অবশ্যই এইরকম একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্টেক হোল্ডারদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে রাজশাহীতে জমজমাট ছাত্রাবাস ব্যবসা, সেবা নিয়ে শিক্ষার্থী মালিকের পাল্টাপাল্টি অভিযোগ। এবং জমকালো আয়োজনে 2026 ফিফা বিশ্বকাপের ড্র গ্রুপ জেতে খেলবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গ্রুপ সিতে ব্রাজিল এবং গ্রুপ ইতে জার্মানি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। গত 14 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন। আর এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী রাজু আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজু, বেগম জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, এবং গত রাতে একটা মেডিকেল বোর্ড গঠন হয়েছিল, সে ব্যাপারে আর কি তথ্য রয়েছে? গত রাতে মেডিকেল বোর্ডের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে যে সিদ্ধান্ত রয়েছে যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, সেই জন্য কিন্তু কাতার থেকে একটি কাতারের সহযোগিতা জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে বিকেলে, এবং সেই অ্যাম্বুলেন্সে করেই যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে যে 7 তারিখে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তবে সেটি মূলত 7 তারিখ পড়লেও রাত 12টার পরে হতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তবে কখন নাগাদ নিয়ে যাওয়া হবে সেটি এয়ার অ্যাম্বুলেন্সটা আসলে এবং দলের পক্ষ থেকে জানানো হলেই হয়তো বা জানা যাবে। শারীরিক অবস্থার বিষয় যদি জানাতে চাইলে এবার যে 14 দিন ধরে যেহেতু বেগম খালেদা জিয়া এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, তার শারীরিক অবস্থার যে অপরিবর্তিত সেটি জানানো হয়েছে। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলেও কিন্তু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে কিন্তু বেশ আলোচনা উঠেছে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া, এবং এর মধ্যেই জোবাইদা রহমান দেশে আসা কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ত্রুটির কারণে বাতিল হওয়া সহ নানা জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে। সবশেষ যদি জানাই যে গতকাল জোবাইদা রহমান অর্থাৎ খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদুর রহমান তিনি দেশে এসেছেন। তিনি পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়ার পাশে এসে সার্বিক তত্ত্বাবধানের বিষয়গুলো তিনি খেয়াল রেখেছেন, সেই সঙ্গে চিকিৎসার বিষয় নিয়ে কথা বলেছেন। গতকাল রাতে যখন বৈঠকটি হয়েছে তখন কিন্তু তারেক রহমান সেই বৈঠকে যুক্ত ছিলেন, মেডিকেল বোর্ডের যে বৈঠকটি হয়েছে, এবং রাতেও জোবাইদুর রহমান এই হাসপাতালে এসেছেন, চিকিৎসা সার্বিক বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। এবং আজকে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে, বলা হয়েছে যে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবে, এবং ঢাকা থেকে যেহেতু আসবে আসার পর কয়েক ঘন্টার একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি যেহেতু আসবে, বলা হচ্ছে যে এই এয়ার অ্যাম্বুলেন্স যেটা আসবে সেটিকে একদম উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স, যেখানে মূলত সকল ধরনের সুযোগ সুবিধা এবং যদি বলা যায় যে উড়ন্ত একটি হাসপাতাল, এয়ার হাসপাতাল যদি বলা সেটি হয়তো ভুল হবে, এমন কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে। সবকিছু মিলিয়েই আজ হয়তোবা এয়ার অ্যাম্বুলেন্সটা আসবে এবং রাতের 12টার পরে মূলত খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সে প্রস্তুতি গ্রহণ করা হবে। লাইবা, এই ছিল আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ।
এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে পেছালো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তবে কাতার দূতাবাস জানিয়েছে তাদের সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসছে এবার এয়ার অ্যাম্বুলেন্স। আজ বিকেল 5টায় অবতরণ করতে পারে শাহজালাল বিমানবন্দরে। সবকিছু ঠিকঠাক থাকলে বেগম জিয়াকে রোববার লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহাদাত অভ্র জানিয়েছেন বিস্তারিত। দেশের গণতন্ত্রের আইকনিক নেতা বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় যখন উদ্বিগ্ন পুরো দেশ, তখন আশার আলো হয়ে আসে তার ফের লন্ডন যাত্রার খবর। তবে সে যাত্রায় কিছুটা দেরি হচ্ছে কাতারের আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে। যদিও শুক্রবার বিকেলে কাতার দূতাবাস জানিয়েছে দেশটির আমিরের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে। শনিবার বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এটি। এদিকে কারিগরি ত্রুটির কারণে কিছুটা বিলম্বের মাঝেই বেগম খালেদা জিয়াকে বিমান যাত্রার উপযোগী করার চেষ্টা করছে চিকিৎসকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে আগামী 7 ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে। আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এরই মাঝে যাত্রাপথে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় যাতে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা যায় সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান বিএনপির মহাসচিব। গত 13 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। সরকারের থেকেই জাতীয় নির্বাচনে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম অংশ নেবেন কিনা এই নিয়ে রয়েছে ধোঁয়াশা। যদিও আরপিও বিধিতে সরকারের উপদেষ্টা পরিষদের থেকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নেই কোনো বাধ্যবাধকতা। তবে সরকারি সুবিধা কাজে লাগিয়ে নির্বাচন করলে সেটার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও শঙ্কা তাদের। দেখুন সানি মৃধার প্রতিবেদন। পাড়া মহল্লা কিংবা রাজপথ, আবারও সরব গণ অভ্যুত্থান পরবর্তী এক আকাঙ্ক্ষিত নির্বাচনের। চায়ের কাপে ঝড় নির্বাচন নিয়ে নানা শঙ্কা সমীকরণ, যেখানে নিয়মিত সরকারে থাকা 2 উপদেষ্টার ভোটে অংশ নেবার গুঞ্জন। আসলে কি শেষ মুহূর্তে সরকার ছেড়ে ভোটের মাঠে নামছে এই 2 উপদেষ্টা? আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের রাজনৈতিক ঠিকানা নিশ্চিত না হলেও বিভিন্ন ইঙ্গিত জানান দিচ্ছে নির্বাচনে অংশ নিতে পারেন এই 2 জন। বিশেষ করে 9 নভেম্বর নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর পরিবর্তন করে ঢাকা 10 আসনের ভোটার হন আসিফ মাহমুদ। সেই সাথে ইঙ্গিত দেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারেও। নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো। এর বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন জায়গায় ঢাকা 10 আসনে নির্বাচন করতে পারেন এমন বার্তা দিতে দেখা যায়। আমার ঠিক পেছনে যে সরকারের বাংলোটি দেখা যাচ্ছে, এখানেই থাকেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বাভাবিকভাবেই উপদেষ্টার পদ ছাড়লে তাকে ছাড়তে হবে এই আলিশান বাংলোটিও, পাশাপাশি তাকে ত্যাগ করতে হবে সরকারি সকল সুযোগ সুবিধা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এমন ইঙ্গিত বহুবার দিলেও কবে নাগাদ পদত্যাগ করবেন এমন কোনো বার্তা স্পষ্ট করে বলেননি তিনি। যেহেতু দরজায় কড়া নাড়ছে তফসিল, ফলে অনেকের মনে প্রশ্ন উঠছেন তিনি কি সরকারি সুবিধা কাজে লাগিয়ে নির্বাচনে নিজের অবস্থান কি পোক্ত করতে চাচ্ছেন। একই সুযোগ সুবিধা নিয়ে আসিফ মাহমুদের বাংলোর ঠিক উল্টো পাশেই থাকেন উপদেষ্টা মাহফুজ আলম। তবে তিনি স্পষ্ট করে কিছু না বললেও লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন তার ভাই। যদিও এর আগে নিরপেক্ষ সরকারি থেকে কোনো উপদেষ্টার নির্বাচনে অংশ নেয়ার নজির নেই, ফলে প্রশ্ন উঠছে সরকারি থেকে নির্বাচন করা কতটা বৈধ, আর আরপিও বিধানই বা কি বলছে। কোনো উপদেষ্টা যদি নির্বাচন করতে চান তাহলে কতদিন আগে তাকে পদত্যাগ করতে হবে, এই কথাটা কোথাও লেখা নেই।
কাজেই এটা আমাদের আইনের দুর্বলতা। যেহেতু আইনের দুর্বলতা, কাজেই যদি তফসিল ঘোষণার একদিন আগেও কেউ পদত্যাগ নির্বাচন করে, সেটাকে কেউ ইল্লিগাল বলতে পারবে না। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না এরকম বলা আছে। তারপর অতি সুবিধাভোগী যে সমস্ত পর্যায়ের নেতা কর্মী সুবিধাভোগী, সরকারের সুবিধাভোগী, তাদের জন্য নিষেধ আছে। এখনও সরকারের উপদেষ্টা পরিষদে থাকায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে নিয়ে প্রশ্ন তুলছেন কয়েকটি রাজনৈতিক দল। গণপ্রতিনিধিত্ব আইন ও আরপিও বিধানে সরকারি থেকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো বাধা নেই, তবে সরকারি থেকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন নির্বাচন বিশেষজ্ঞরা। সেই সাথে তাদের অংশগ্রহণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। যেহেতু তত্ত্বাবধায়ক না, কিন্তু তত্ত্বাবধায়কের মতনই আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু এখানে ওনারা শপথে থেকে যদি নির্বাচন করে, অবশ্যই নির্বাচনটা নিয়ে কথা উঠবে। যদি কোনো উপদেষ্টা নির্বাচন করতে চান, তার আসলে 3 মাস আগেই তার পদটা ছেড়ে দেওয়া উচিত নৈতিকতার জায়গা থেকে। যেহেতু আইন নাই, বাট সে যদি একটা মেসেজ দেয় যে আমি যেহেতু নির্বাচন করব, আমি আগেই পদত্যাগ করলাম। নির্বাচনে অংশ নেওয়া ও উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের ব্যাপারে এই দুই উপদেষ্টার সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সানি মৃধা, এখন, ঢাকা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর কন্টেইনার টার্মিনালের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে পক্ষে বিপক্ষে চলছে নানান আলোচনা সমালোচনা। সরকারের এই সিদ্ধান্ত যেমন বন্দরের দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের সম্ভাবনা তৈরি করছে, ঠিক তেমনি অন্যদিকে স্বচ্ছতার অভাব ও জাতীয় নিরাপত্তার ঝুঁকির গভীর উদ্বেগও সৃষ্টি করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আরও বিস্তারিত জানাচ্ছেন মেহরাব সুমন। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। দীর্ঘমেয়াদী এ চুক্তি করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করল কিনা এমন প্রশ্নও সামনে আসছে। গত 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপি মুলার। আর বুড়িগঙ্গা পাড়ের পানগাঁও কন্টেইনার টার্মিনালকে 22 বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের দায়িত্ব দিতে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। তবে সবকিছু ছাপিয়ে এখনও শুরু হয়েছে লাভ ক্ষতির হিসাব। এদিকে চুক্তির শর্তগুলো অপ্রকাশিত রেখে বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে জাতীয় নিরাপত্তায় হুমকি বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এইভাবে ইজারা দেওয়া চুক্তিগুলো আবার প্রকাশ্যে না আনা, জনগণের সাথে আলাপ আলোচনা না হওয়া, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না হওয়া, এই সবগুলো বিষয়ের দিক থেকে নানা ধরনের প্রশ্ন উঠেছে। সে কারণে আমরা বারবার বলেছি যে অবশ্যই এইরকম একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্টেক হোল্ডারদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করতে হবে। তবে বন্দর ব্যবহার কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতারা বলছেন, বিদেশিদের তত্ত্বাবধানে বন্দর পরিচালিত হলে বাড়বে দেশীয় শ্রমিকদের কর্মদক্ষতা এবং সেই সাথে বন্ধ হবে চাঁদাবাজি। এতে করে ব্যয় কমবে রপ্তানিকারকদের। ইকুইপমেন্ট যদি আপনার ভালো থাকে, পোর্ট হ্যান্ডলিং ইজি হয়ে যাবে। আমার ম্যান পাওয়ারগুলো ট্রেন্ড হবে, ইকুইপমেন্ট ভালো আসলে আমার এফিসিয়েন্সি বাড়বে, লিড টাইম কমবে। আমার এখান থেকে যদি আমি ডাইরেক্ট চলে যেতে পারি, মাদার বেসে লিজ করতে পারি, আমার খরচ অনেক কমবে, সময় অনেক বাঁচবে। মেশিনারি না থাকার কারণে, আমাদের আধুনিক আপনার টেকনোলজি না থাকার কারণে আমরা কিন্তু সেটা সঠিক সময় মাল খালাস করতে পারতেছি না। এখানে বিভিন্ন রকম কন্টেইনার জট হচ্ছে, শ্রমিকদেরকে দিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এখানে আরও অনেকগুলি এজেন্সি, ব্যক্তি বিশেষ একজনেই সব কাজ করবে। কাস্টমসের একটা নেগলিজেন্সি থাকে, মানে মনে করে কোন জিনিসটা কিভাবে আটকাবে, কিন্তু আপনার এই একটার জন্য এভাবে দুইটা থেকে চারটা। অর্থাৎ এই যে সময় ক্ষেপণ, বড় বড় আধুনিক বন্দরগুলোকে যারা পরিচালনা করতেছে তাদেরকে যদি এখানে না নিয়ে আসা হয়, তাহলে এটা কখনোই হবে না। বিশ্বের প্রতিষ্ঠিত এবং অন্যতম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বন্দরগুলো পরিচালনা করলে বিশ্বাসযোগ্যতার পাশাপাশি বাড়বে বৈদেশিক মুদ্রার আয়, উন্নত হবে বন্দরের অবকাঠামো, এতে করে বাঁচবে সময়। এমনটাই দাবি করলেন মেডলগ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর। MSC ওয়ার্ল্ডের লার্জেস্ট
শিপিং কোম্পানি। ফ্যাক্টরি থেকে আইসি অফডকগুলো পর্যন্ত যে মাঝখানে রাস্তার মাঝে কিছু কার্গো লস হয়, সেটাকে সিকিউর করে যেন আমাদের এক্সপোর্টাররা যেন এটাতে লুজার না হয়। এটা আমাদের এক্সপোর্টারদের যে ক্যাশ ফ্লোটা এটাকে খুব যেটা হচ্ছে যে 4 দিন পরে হয়তো 4 দিন আগে, ইট উইল মিনস এ লট ফর আওয়ার এক্সপোর্টার্স। টোটাল দেশের অর্থনীতিতে থ্রু এক্সপোর্টার থ্রু ইম্পোর্টার প্লাস কনজেশনটা কমানো যায়, যে লিড টাইম যেটা হবে রোডের উপর কনজেস্টেড হলে যেটা যে সময় সেই সময়টা কমে এসে কার্বন এমিশন কমে, একটা টোটাল ইম্প্যাক্ট পড়বে আমাদের দেশের অর্থনীতিতে। তবে দেশের উন্নয়ন এবং শ্রমিক দক্ষতা বাড়ানোর নামে যেন দেশ বিরোধী কোনো চুক্তি না হয় এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মেহরাব সুমন, এখন, ঢাকা। আবারও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া। দেশটির মিসরাতা ও ত্রিপলি অঞ্চল থেকে তাদের ফেরত পাঠানো হয়। দেশে আসা বেশিরভাগই বিভিন্নভাবে প্রতারণা এবং মাফিয়া চক্রের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। আবার কেউ কেউ আটক থাকার পর মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে উদ্ধার হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। উন্নত জীবনের আশায় ভিজিট ভিসা নিয়ে 2 বছর আগে দেশটিতে গিয়েছিলেন শাহিন মাদবর। যাবার কয়েকদিনের মাথায় আটক হন মাফিয়াদের হাতে। মুক্তিপণের জন্য দফায় দফায় চলে নির্যাতন। ভেঙে দেয়া হয় ডান পা। ৪৫ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেও শাহিন এখন হাঁটাচলায় অক্ষম। আমার প্রায় ৪৫ লক্ষ টাকা এ বন্ধ খরচ হয়ে যেত এবং সম্পূর্ণ রিসিট আছে, কিন্তু আমার ফ্যামিলির কাছে এত টাকা ছিল না। আমরা আত্মীয় স্বজন মানে সবাই যে যা পারছে এবং কি মানে 10 টাকা পর্যন্ত মানে ভিক্ষা করে আমাকে সাহায্য করে। মাদারীপুরের কুদ্দুস মোল্লার ছেলে 3 বছর ধরে লিবিয়ায় নিখোঁজ। নিজেও কয়েক দফা সেখানে মাফিয়াদের হাতে আটক হয়েছিলেন। মুক্তিপণ দিয়ে নিজে দেশে ফিরতে পারলেও ছেলের সন্ধান কিভাবে পাবেন, চোখে মুখে এই প্রশ্ন নিয়ে বিমানবন্দর থেকে বের হন তিনিও। আমার বলার খবর নাই যে আমি পাই না বাবা, আজকে 3 বছর 3.5 বছর। ও কালি কয় কি অমুক দিলে মানুষ পাড়াই পাই না। প্রথম বিক্রি করছে তিনুশিয়া, পরে ওটা তো আবার আলজারিয়া বিক্রি করছে, ওই জায়গার তো আবার লিবিয়া নিয়ে গেছে, লিবিয়ার থেকে আবার এই 3 বছর জেল কাটতে আইলাম। আমাকে নেওয়ার পরে গেম ঘরে আটকায় রাখে, দেশে 4,20,000 টাকা দেয় এবং ওই দেশে যাওয়ার পর আবারও 4 লাখ টাকা দেওয়া হয়। এই দালালে নিছে, এই দালালে না ধরায় 10 লাখ টাকা আদায় হচ্ছে, দাঁত ভাঙ্গালাইছে, ফিডাই আদি হল। শাহিন ও কুদ্দুস মোল্লার মতো শুক্রবার লিবিয়া থেকে ফিরেছেন 310 জন বাংলাদেশি। বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে তাদের 9 জন শারীরিকভাবে গুরুতর অসুস্থ। বিমানবন্দরে নিখোঁজ 2 স্বজনের খোঁজে এসেছেন নোয়াখালীর বেগমগঞ্জের আনোয়ার হোসেন। 1 বছর ধরে দেশটিতে নিখোঁজ তারা। দালালে বলছে যে আছে, একবার কো হারাই গেছে, আবার কো মারা গেছে, আবার কো দুর্ঘটনা হয়েছে, আবার বলছে গিরি জেলে আছে। স্বজনদের দাবি, ভালো কাজের প্রলোভনে লিবিয়ায় নিয়ে আটকে রেখে মুক্তিপণের জন্য মারধর ও নির্যাতন করে দালাল চক্র। এই টাকা পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। জমি আছিল, জমি বিক্রি করে আর আমার শাশুড়ির স্বর্ণ আছিল, পরে আমরা আত্মীয় যারা আছে সবাই মিলে প্রায় 8 লাখ টাকার মতো ওনাদেরকে 2-3টা কিস্তিতে টাকাটা দিচ্ছে। যে ওর সাথে অন্যায়টা হয়েছে, ওরকম মানুষ আমাকে পাশে দাঁড়ানোর মতো নাই। মানে আলফাস, রাসেল, আনিস ওরা নিজে মনে ধরাইছে বাইরে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত 3 মাসে লিবিয়া সরকারের ব্যবস্থাপনায় 4টি ফ্লাইটে লিবিয়া থেকে ফিরেছেন 1238 জন। 2023 সালের জুন মাস থেকে এই পর্যন্ত যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে ফিরেছেন 7829 জন বাংলাদেশি। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে চলছে গভীর ড্রেন নির্মাণ কাজ। চলমান এই কাজের ধীর গতিতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। খোঁড়াখুঁড়ি করা ড্রেনের মাটি তুলে রাখা হয়েছে সড়কের ওপরেই, যা এখন ছড়িয়ে পড়ছে চারদিকে। আর এতে চলাচলে বাধা সৃষ্টির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। ইমরান আলী সজীবের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। জলাবদ্ধতা নিরসনে 2024 সালের জুন ও আগস্টে নারায়ণগঞ্জে বিবি রোডের পূর্ব ও পশ্চিম পাশে শুরু হয় গভীর ড্রেন নির্মাণ কাজ, যেটি শেষ হওয়ার কথা 2026 সালের ফেব্রুয়ারিতে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় মেয়াদ বাড়ানো হয় আরও 4 মাস।
নগরীর মাত্র 7 কিলোমিটার ড্রেন নির্মাণে দীর্ঘ সময় লাগায় বেড়েছে ভোগান্তি। এছাড়া সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখায় অনেকাংশে ব্যবহার করা যাচ্ছে না, যাতে যানজট, ধুলাবালি আর বিশৃঙ্খল পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। ধুলা উড়িয়ে যে কাজ করা হচ্ছে এতে মানুষের ক্ষতি হচ্ছে এবং মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা আসলে ধীরে ধীরে বাড়ছে। শুধু ড্রেনের কাজের যে মালপত্রগুলো এগুলি রাস্তায় এনে রাখা হয়েছে, 2.5 কিলোমিটার রাস্তা পার করতে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। নগরীর মূল সড়কে ড্রেন নির্মাণ করায় পুরোপুরি সড়ক বন্ধ করে কাজ করা সম্ভব হচ্ছে না। এজন্য নির্মাণ কাজে ধীরগতি তৈরি হয়েছে বলছে সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগ। আর ভোগান্তি লাঘবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সিটি কর্পোরেশনের। রেললাইনের পশ্চিম পাশের পানি বিসিক খাল দিয়ে কালিনী খাল দিয়ে প্রবাহিত হয়, আর পূর্ব পাশের পানিটা আমাদের শীতলক্ষা নদীতে। অবৈধ দখলের কারণে কিন্তু পানি ওইদিকে যাচ্ছে না, এই কারণে টোটাল পানিটা আমরা ধলেশ্বরীতে না নিয়ে এখন শীতলক্ষা নিয়ে আসছি। এর জন্যই কিন্তু বড় বড় ড্রেন করা হচ্ছে। জনগণের মূল যে ভোগান্তির বিষয়টা, বিবি রোডের যে কার্যক্রমটা, সেটি আমরা আশা করছি যে আগামী ডিসেম্বর 2025-এর ভিতরে আমরা সম্পন্ন করতে পারবো এবং বাদবাকি অংশের কাজটা আমরা নির্ধারিত সময়ের ভিতরে শেষ করতে পারবো। ধুলাবালিতে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ, যাতে বাড়ছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের প্রকোপ। এই অবস্থায় ধুলাবালির মাত্রা কমাতে পানি ছিটানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ধুলাবালির কারণে কিন্তু শ্বাসতন্ত্রের প্রবাহ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, নিউমোনিয়া এগুলো, এবং যারা ক্রনিক রোগী আছে, যারা দেখা যাচ্ছে যে সাধারণ অ্যাজমা আছে কিন্তু এই সময় কিন্তু তাদের এই প্রকোপটা বেড়ে যায়। তো যেখানে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে সেখানে যদি তারা পানি ছোটানোর ব্যবস্থা করে পানি গাড়ি দিয়ে রাস্তায়, তাহলে কিন্তু আপনার ধুলাবালিটা একটু কম হয়। ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার পাশাপাশি নির্মাণস্থলে সঠিক ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। এখন নারায়ণগঞ্জ। চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ব্যক্তি। শুক্রবার রাত 8টার দিকে হাটহাজারী উপজেলার মুসা সওদাগরের বাড়িতে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, রাতে বিয়ের প্রস্তুতির সামাজিক বৈঠকে রবিউলের সাথে একই বাড়িতে জসিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে রবিউলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় রবিউলের স্বজনরা উদ্ধার করতে গেলে তাকেও ছুরিকাঘাত করে জসিম। পরে স্থানীয়রা জসিমকে ঘেরাও করে থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের দাপট। গত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকছে বেশি। এ বিষয়ে আরও জানব লুৎফর রহমানের কাছ থেকে। লুৎফর, শুভ সকাল আপনাকে। পঞ্চগড়ের শীতের তীব্রতা কেমন দেখছেন, আর এখন তাপমাত্রার কি পরিস্থিতি? লাইবা, আজ সকালের যে তাপমাত্রা সেটি দিয়ে শুরু করি। আজ সকালে পঞ্চগড়ে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি মাপা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কিন্তু দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি পঞ্চগড়ে তেঁতুলিয়াতে রেকর্ড করা হয়েছিল 12 ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা দেখছি বেশ কয়েকদিন ধরেই জেলার যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে নিচের দিকেই নেমে আসছে। এবং আমরা দেখছি গত কয়েকদিনের যে শীতের চিত্র, সন্ধ্যা নামার সাথে সাথে তাপমাত্রা কমে আসে এবং রাতভর কিন্তু বৃষ্টির মতো কুয়াশা ঝরে, এবং সকালে কখনো হালকা কখনো ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। এবং তবে সকালেই কিন্তু সূর্যের দেখা মিলে এবং তারপরেই কিন্তু তাপমাত্রা খানিকটা বাড়তে থাকে, এবং দিনের শেষ বেলায় গিয়ে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা সেটি কিন্তু 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়। এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে তাপমাত্রা কিন্তু সামনে আরও কমে আসবে এবং যে শীতের তীব্রতা সেটি কিন্তু আরও বাড়বে। এবং শীতের এই তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। আমরা বিশেষ করে পঞ্চগড়ের নদীর বালু পাথর শ্রমিকদের কথা বলতে চাই, যারা নদীর এই বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা বালি এবং পাথর উত্তোলন করতে থাকে, তারা সবচেয়ে কষ্ট পড়েন। এবং তার পাশাপাশি দেখেছি আমরা যে সন্ধ্যা থেকে সকালের যে শীত, এই সময় কিন্তু শীতের তীব্রতা বেশি থাকে। এই সময় যারা কর্মজীবী মানুষ রয়েছেন, দৈনিক আয় নির্ভর মানুষ রয়েছেন, তাদের কষ্টটা একটু বেশি হয়। বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক সহ দৈনিক আয় নির্ভর যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু কষ্টে পড়ে যান। এবং আমরা দেখেছি যে প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছেন তারাও কষ্টে রাত পার করছেন। যদিও আমরা
জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই শীতে সরকারের পক্ষ থেকে ৩০ লাখ টাকার মতো তারা শীতবস্ত্র কেনার বরাদ্দ পেয়েছেন এবং তার মধ্যে ৮,০০০ টাকায় তারা শীতবস্ত্র কিনে অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছেন। আর এই মুহূর্তে কিন্তু সূর্যের দেখা মিলেছে, আর সূর্যের দেখা পাওয়া মানেই এই জনপদের মানুষের জন্য স্বস্তির খবর। তো লাইভে এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক পরিস্থিতি। শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে রাজশাহীতে জমজমাট মেস ছাত্রাবাসের ব্যবসা। তবে এসব আবাসনে অতিমাত্রায় বাণিজ্যিকরণের ভোগান্তিতে শিক্ষার্থীরা। মেসের সুবিধা নিয়ে শিক্ষার্থী মালিক উভয়েরই আছে পাল্টাপাল্টি অভিযোগ। আর এই নিয়ে দ্রুতই নগর কর্তৃপক্ষের সঙ্গে বসতে চায় রাকসু সহ ছাত্র প্রতিনিধিরা। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আদলে 1873 সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ। তখন থেকেই শিক্ষানগর হিসেবে পরিচিত রাজশাহী। কালের পরিক্রমায় এ নগরে এখন বেড়েছে কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র। এরকম ৮৬টি প্রতিষ্ঠানে লেখাপড়া করছে প্রায় ৯৩,০০০ শিক্ষার্থী, যাদের ৭৫% নেই আবাসন সুবিধা। শিক্ষার্থীদের আবাসন সংকটে যখন মেস ছাত্রাবাসের নির্ভরতা বাড়ে, তখনই তৈরি হয় সিন্ডিকেটের। মেস মালিকদের জোটবদ্ধ হয়ে ভাড়া বাড়ানো, মেস না ছাড়তে শিক্ষার্থীদের বাধ্য করা এবং স্থানীয় প্রভাব আর অহেতুক বিধিনিষেধে জিম্মি করা হয় তাদের। যখন তাদেরকে ডাইনিং সিস্টেমের দেওয়া হয়, তারা টাকা বেশি নিক সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে যে টাকা দিয়ে একটা মানসম্মত খাবার দিক, কিন্তু তারা সেটা দেয় না। খাবারের সমস্যা একটা বড় সমস্যা। রুমগুলাও অতটা গোছালো না, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে অনেক সময় মেসগুলোতে। যেই টাকা পে করতেছি অনুযায়ী কোনো সার্ভিস পাচ্ছি না। লাইক আমাদের কোনটা কারেন্টের লাইনের ইস্যু হলো, আমরা সাথে সাথে বলে সার্ভিসিংটা পাচ্ছি না। কতগুলো মেস আছে মানে একেবারে অন্ধকারের মতো হয়ে থাকে, বাইরে আলো বাতাসের একটা যে সুবিধা পাওয়া যায় সেটা পাওয়া যায় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে তাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০,০০০, যার ৭০% থাকে এই ধরনের মেসগুলোনে, যেখানে হাত বাড়ালেই দেয়াল ছোঁয়া যায়। আর এর মধ্যেই শিক্ষার্থীদের আবেগ, অনুভূতি, পড়াশোনা আর তার পাশাপাশি আছে এই মেসগুলোনের নিত্য সমস্যা জানিয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। নগরীর তালাইমারি, ডাসমারি, বুধপাড়া, রানীনগর, দরগাপাড়া ও সবজিপাড়ার মেসগুলো নিয়ে এমন অভিযোগ সবচেয়ে বেশি। তবে মেস মালিকদের দাবি, স্বল্প খরচে শিক্ষার্থীদের সেবা দেওয়ার চেষ্টা করেন তারা। শিক্ষার্থীরাও নানা সংকট সৃষ্টি করছেন বলে অভিযোগ তাদের। নিজের সন্তানের মতন তাদেরকে সেবা দেওয়া হয়। একটা মেয়ে যদি পরীক্ষা দিতে যায়, অনেক সময় রাত্রে যাওয়া লাগে, আমরা নিজেরা থেকে গাড়িতে যে তুলে দিয়ে আসি। আধুনিক সুযোগ সুবিধা যা যা মোটামুটি সবই দেওয়া আছে। কেউ যদি এগুলো বলে থাকে তাহলে হয়তো তারা খুবই সাধারণ মানের মেসে থাকে বলে আমার ধারণা। এ অবস্থায় মেস পরিচালনায় নীতিমালা প্রণয়ন, নিবন্ধন এবং এর সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি তুলেছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। মেস মালিকদের সাথে আমরা বসে আমরাও চাই যে নির্দিষ্ট একটা রুলসের ভিতরে তারা আসুক। আদারওয়াইজ আমাদের আসলে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই নিরাপত্তাটুকু যদি নিশ্চিত না করতে পারি, এটা আমাদের জন্য, প্রশাসনের জন্য চরম ব্যর্থতা। শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও শিক্ষাভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কথা বলছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। বিশেষ কোনো সমিতি অথবা বিশেষ কোনো সংগঠনকে দাঁড় করাতে পারি, সেই সংগঠনটি সরাসরি শিক্ষার্থীদের এই বিষয়গুলোকে মনিটরিং করবে এবং তাদের নিরাপত্তা থেকে শুরু করে যাতে মেস মালিক বনাম শিক্ষার্থী এই অসন্তোষগুলোও তৈরি না হয় এবং এলাকাবাসীর সাথে যেন সুসম্পর্ক তৈরি হয়, এই ব্যবস্থাগুলো গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, এদের একটা বিশাল রেসপন্সিবিলিটি আছে যে মালিক পক্ষের সঙ্গে একটা নেগোসিয়েশন করা, তাদেরকে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা। ৫ আগস্টের আগে শিক্ষানগরী রাজশাহীতে মেস মালিক সমিতি গড়ে উঠলেও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। মেস পরিচালনা তদারকিতে তাই বিশ্ববিদ্যালয়, পুলিশ ও নগর কর্তৃপক্ষের অংশগ্রহণ চান শিক্ষার্থীরা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। আমন মৌসুমের শুরুটা ফেনীর কৃষকদের কাছে ছিল দুঃস্বপ্নের মতো, তবুও হাল ছাড়েননি তারা। তৃতীয় দফায় আবারও রোপণ করেন চারা। প্রকৃতিও যেন সেই পরিশ্রমের প্রতিদান দিয়েছে। মাঠ জুড়ে এসেছে আশানুরূপ সোনালী ফলন।
তবে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়ে গেছে বড় শঙ্কা। দুলাল তালুকদারের ছবিতে সোলাইমান ডালিমের প্রতিবেদন। ফেনীর কৃষক আবু তাহের চলতি মৌসুমের শুরুতে টানা 2 দফার বন্যায় পুরোপুরি নষ্ট হয় তার ফসলের বীজতলা। তবে তৃতীয় দফায় ধান চাষ করে পেয়েছেন 10 টনের বেশি উৎপাদন, কিন্তু বাজারে দাম কম পাওয়ার আশঙ্কা এই কৃষকের। ধান মোটামুটি আল্লাহ দিলে ভালো হয়েছে, তারপরেও পোষাইতে পারবো না, এই ধানের দাম খুব কম। জেলার অন্যান্য উপজেলাতেও মার্চ জুড়ে সোনালী ফসল। এখন ফসল ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক কিষানীরা। তবে উৎপাদন সন্তোষজনক হলেও শ্রমিক, পরিবহন এবং অন্যান্য সামগ্রীর মূল্য বেড়ে যাওয়ায় লাভ লোকসানের হিসেব নিয়ে শঙ্কিত প্রান্তিক কৃষকরা। অন্য বছরের চাইতে এই বছর একটু ধানটা ভালো। গেডিং সাইজ বাড়ি গেছে, বদলের দাম বেশি, ধানের দাম কম। মধ্যে বিক্রি করতে পারি, ভালো দাম পাই, তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে আরো বেশি করতে পারবো। জেলার আমনের আবাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে জানিয়ে কৃষি বিভাগ বলছে কৃষক যেন ন্যায্য দাম পান সে বিষয়ে খেয়াল রাখছেন তারা। আমনের শুরুতেই আমাদের কিছু বন্যার আক্রমণ হলেও আমাদের কৃষকরা তাদের প্রচেষ্টা এবং আমাদের সহযোগিতা এগুলা ওনারা রিকভারি করে ফেলছে। চলতি বছরে জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,08,000 মেট্রিক টন, যা গত মৌসুমের চেয়ে দ্বিগুণের বেশি। সোলাইমান ডালিম, এখন ফেনী। নরসিংদীতে অ্যাকোয়ারিয়াম ব্যবসার পরিধি দিন দিন বাড়ছে। একঘেয়েমি, মানসিক চাপ এবং ফোনের ব্যবহার কমাতে অনেকেই বাসায় নিচ্ছেন অ্যাকোয়ারিয়াম। ক্রমেই বাড়ছে এর কদর, বাড়ছে ব্যবসাও। তুলনামূলক কম পুঁজিতে ভালো মুনাফার এই ব্যবসায় কিছুটা হলেও বদলে যেতে পারে স্থানীয় অর্থনৈতিক গতিধারা। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। রঙিন পাখনার ঢেউ, জলের নরম দোল, অ্যাঞ্জেলফিশ, গোল্ডফিশ, নিউনটেট্টা, গাপ্পি, বেটা, প্লাটি, ফাইটার এবং জেব্রাডেনিউ, নানাবিধ শৈবাল এবং উদ্ভিদ সদৃশ বস্তু, সব মিলিয়ে এক মায়াবী জগৎ। দেখে মনে হবে সমুদ্রের কোনো তলদেশ, আদতে এটি একটি অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামের ইতিহাস বেশ পুরনো। 1853 সালে সর্বপ্রথম লন্ডন চিড়িয়াখানায় পাবলিক অ্যাকোয়ারিয়াম স্থাপন করা হয়। সময়ের বিবর্তনে সেই অ্যাকোয়ারিয়াম এখন অনেকের উপার্জনের মাধ্যম স্থান করে নিয়েছে বাঙালির ড্রয়িং রুমে। এই রঙিন অ্যাকোয়ারিয়াম এখন আর শুধু শখের বস্তু নয়, এটি শিশুদের মুঠোফোন আসক্তি দূর করতে এবং তাদের মধ্যে গঠনমূলক ও যত্নশীল মানসিকতা তৈরিতে সহায়ক। শিশু থেকে শুরু করে মাঝবয়সী পর্যন্ত সব বয়সের মানুষই এখন ঢুঁ বাড়ছেন অ্যাকোয়ারিয়াম সবগুলোতে, যেখানে আকার, প্রজাতি ও মানভেদে 50 টাকা থেকে শুরু করে 500 টাকায় পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মাছ। এছাড়া অ্যাকোয়ারিয়াম সাজসজ্জায় প্রয়োজনীয় উপাদান যেমন পাথর, ফিল্টার, অক্সিজেন, পাম্প লাইট, প্লান্টস ও বিক্রি হচ্ছে এসব দোকানগুলোতে। ভালো বেচা বিক্রির কথা জানান ব্যবসায়ীরা। এভারেজে 10-12 হাজার টাকা বেচাকেনা হইতেছে আল্লাহ চাইতো। মাঝে মধ্যে যখন দেখা যায় মানে সিজন একটু খারাপ তখন একটু কম হয়। বাজার টাজার হইলে ভালো বেচা কিনে হইব, অথবা শিল্প জোনগুলি হইলে ভালো বেচা কিনে হইব। এসব জায়গা বুঝে দোকানের স্পেস বাড়া। আমাদের সে মাছ আছে, পাখি আছে, খরগোশ আছে। কিছুদিন আগে আমাদের 2টো মাছ মারা গেছে, এই জন্য আমরা কিছু মাছ নিলাম, আরও নেব। বিভিন্ন নামের হয়, টেট্রা হয়, মলি হয়, গাপ্পি হয়, তারপরে কমেট হয়, কুইকার্প হয়। নরসিংদী জেলা শহরে ছোট বড় মিলিয়ে অ্যাকোয়ারিয়াম শপ আছে প্রায় 1 ডজন। পুরো জেলায় সেটি কয়েক গুণ। বছর 5 আগেও এই সংখ্যা ছিল অর্ধেকেরও কম। শখের বশে শুরু হওয়া এই ব্যবসা এখন নরসিংদীর অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিয়েছে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এবারে জানাবো দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র সব ধরনের অভিবাসন আবেদন স্থগিত করায় শঙ্কায় দিন গুনছেন পাকিস্তানে আটকে থাকা হাজারো আফগান শরণার্থী। তারা বলছেন ওয়াশিংটনের এই সিদ্ধান্ত দেশ ছেড়ে পালানো হতভাগ্য আফগানদের বহু বছরের প্রতীক্ষা ভেঙে দিয়েছে। এখন ইসলামাবাদ গণবিতাড়ন শুরু করলে তালেবান শাসক গোষ্ঠী এই শরণার্থীদের সঙ্গে কেমন আচরণ করবে এই নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত।
2021 সালে তালেবানরা ফের আফগানিস্তানের ক্ষমতায় আসার পর পাকিস্তানে আশ্রয় নেন ইহসান উল্লাহ আহমেদজাই নামের এই সাংবাদিক ও মানবাধিকার কর্মী। এখান থেকে ওয়াশিংটনে পাড়ি দিতে প্রহর গুনেছেন বহু বছর, কিন্তু তার এই অপেক্ষা সম্ভবত আর আলোর মুখ দেখবে না। ये बहुत शॉकिंग था, एक ट्रॉमेटिक सिचुएशन था। जो हमारी उम्मीदें थी, जो आरज़ू थी, उसके ख़िलाफ़ निकला। ऑलरेडी यहाँ पाकिस्तान में अफ़गानिस्तान के अवाम जो यूएस केसेस का इंतज़ार कर रहे, काफ़ी मुश्किलात का सामना कर रहे। ये एक उम्मीद का रास्ता था कि हो सकता है इस केसेस के थ्रू पाकिस्तान का गवर्नमेंट भी कुछ रिलीफ दे दे हमें। চলতি সপ্তাহের শুরুতে অইউরোপীয় 19 দেশের অভিবাসন আবেদন স্থগিতের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের স্থগিতাদেশের কারণে তালিকাভুক্ত ওই দেশগুলোর নাগরিকদের গ্রিন কার্ড ও যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আর এই তালিকায় আছে আফগানিস্তান। 2021 সালে আফগানিস্তান থেকে পাকিস্তান পালিয়ে আসেন হাজারো আফগান। ট্রাম্পের সিদ্ধান্ত হতভাগ্য এই শরণার্থীদের বহু বছরের প্রতীক্ষা ভেঙে দিয়েছে, যাদের অনেকেই এখন অস্থায়ীভাবে বসবাস করছেন পাকিস্তানে। ইতোমধ্যে অবৈধ শরণার্থীদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। যারা যুক্তরাষ্ট্রে পুনর্বাসনই নিরাপদ জীবনের একমাত্র পথ হিসেবে দেখেছিলেন, তাদের জীবন এখন গভীর অনিশ্চয়তায়। জোর করে দেশে ফেরত পাঠানো হলে তালেবানরা তাদের সঙ্গে কী আচরণ করবে, সেই শঙ্কা ঘিরে ধরেছে আফগান শরণার্থী ফাতেমা আলী আহমাদিকে। I'm sad about my future. Because of this, I can't reach to my hopes that I want to be an athlete and a journalist. It's impossible to Pakistan or Afghanistan. এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা আফগানদের আবেদন প্রক্রিয়া সচল করতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের প্রতি আহ্বান এই শরণার্থীদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মস্কোতে বসে সিরিয়ায় নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের চেষ্টা করছেন ক্ষমতাচ্যুত আসাদ সরকারের দুই ঘনিষ্ঠ ব্যক্তি। রাশিয়া, লেবানন ও আমিরাতে গড়ে তোলা নেটওয়ার্কের মাধ্যমে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী গঠনে অর্থায়ন চালু রেখেছেন তারা। তবে দেশ বিদেশে গড়ে ওঠা গুপ্ত নেটওয়ার্কের ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা জানিয়েছে সারা প্রশাসন। অর্ণব প্রসাদ জানাচ্ছেন বিস্তারিত। বাবা ছেলের 53 বছরের স্বৈরশাসনের পতন ঘটিয়ে গেল বছরের 8 ডিসেম্বর সিরিয়ার দখল নেয় ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এরপর দেশটির প্রেসিডেন্ট হন 43 বছর বয়সী আহমেদ আল শারা। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়া পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে শারা সরকার। নভেম্বরে প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফরে যান শারা। এরপর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা 180 দিনের জন্য প্রত্যাহার করে। তবে আসাদ পরবর্তী প্রথম বর্ষপূর্তি উদযাপনের দ্বারপ্রান্তে যখন সিরীয় জনগণ, ঠিক তখনই দেশটির বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। আর এতে কলকাঠি নাড়ছেন বাশারের দুই ঘনিষ্ঠ মেজর জেনারেল কামাল হাসান ও ধনকুবের রামি মাকলুম। মস্কোতে আসাদের সঙ্গে নির্বাসনে থাকা সাবেক সামরিক গোয়েন্দা প্রধান হাসান সিরিয়ায় আত্মগোপনে থাকা কমান্ডারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আর আসাদের চাচাতো ভাই মাকলুক বিদ্রোহী বাহিনী গঠনে রাশিয়া, লেবানন ও আরব আমিরাতে থাকা এজেন্টদের মাধ্যমে সিরিয়ায় অর্থ পাঠাচ্ছেন। তাদের লক্ষ্য যুদ্ধবিধ্বস্ত দেশটির সংখ্যালঘু আলাউদ সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোর নিয়ন্ত্রণ ফেরানো, যাদের বেশিরভাগেরই বসবাস সিরিয়ার উপকূলীয় এলাকায়। 9 মার্চ নিজেকে দ্য কোস্ট বয় হিসেবে উল্লেখ করে সিরিয়ায় দ্রুত প্রত্যাবর্তনের ঘোষণা দেন রামি মাকলুক। মস্কোতে তার দুই ঘনিষ্ঠ সহযোগী হলেন হাসান ও খলিল। তারা মাকলুকের পক্ষে সিরিয়ায় 54,000 বিদ্রোহী গঠনের দাবি করেন। মাকলুকের এক আর্থিক ব্যবস্থাপকের বরাতে রয়টার্সের প্রতিবেদন বলছে, বিদ্রোহীদের বেতন বাবদ মাসে $6 মিলিয়ন ব্যয় করা হয়। যদিও তা প্রয়োজনের তুলনায় খুব কম বলে দাবি করেন মাকলুকের এক বিশ্বস্ত। জানান প্রতি মাসে একজন সৈনিক মাত্র $20 থেকে $30 পান। দখল হারানো এলাকার নিয়ন্ত্রণে কাজ করছে আসাদের আরেক ঘনিষ্ঠ কামাল হাসান। লেবাননে থাকা হাসানের এক সহযোগী জানান, গেল মার্চ থেকে সিরিয়া ও লেবাননে সৈন্য গঠনে $1.5 মিলিয়ন অর্থ ব্যয় করেন হাসান।
এছাড়া বছরের মাঝামাঝিতে আলাউদ সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে ডেভেলপমেন্ট অব ওয়েস্টার্ন সিরিয়া নামে একটি দাতব্য সংস্থা গড়ে তোলেন কামাল হাসান। আগস্ট নাগাদ 40টি আলাউদ সম্প্রদায়ের পরিবারের বাসস্থান নিশ্চিতে $80,000 খরচ করে প্রতিষ্ঠানটি। মূলত ক্ষমতাচ্যুত আসাদ সরকারের পক্ষে জনমত তৈরিতে পর্দার আড়াল থেকে কাজ করছে গোষ্ঠীটি। তবে আসাদের এই গুপ্ত অনুচরদের বিষয়ে অবগত সিরিয়ার বর্তমান সরকার। জনবিচ্ছিন্ন হয় গুপ্ত নেটওয়ার্কগুলো সরকার পতনে ভূমিকা রাখতে পারবে না বলে আশাবাদী সারা প্রশাসন। মার্চে আসাদপন্থীদের একটি ব্যর্থ ষড়যন্ত্রের পর দামেস্ক ষড়যন্ত্র মোকাবিলায় সারার বাল্যকালের বন্ধু খালেদ আল আহমাদকে নিয়োগ দিয়েছে। আলাউদ সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তিনি গোষ্ঠীটির সঙ্গে নতুন সরকারের সন্ধি গড়তে কাজ করে যাচ্ছেন। এ কারণে চাকুরি হারানো আলাউদ যুবকদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন তিনি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। 2026 বিশ্বকাপের 188 দিন আগে হয়ে গেল মূল পর্বের গ্রুপিং। যুক্তরাষ্ট্র এক জমকালো অনুষ্ঠানে নিজেদের গ্রুপ বুঝে পেল 48 দল। উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সি গ্রুপে জায়গা পেয়েছে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। তাদের খেলতে হচ্ছে আফ্রিকান পরাশক্তি মরক্কোর বিপক্ষে। আরেক হট ফেভারিট গেলবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে জে গ্রুপে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের খেলতে হবে অস্ট্রিয়া, আলজেরিয়ার বিপক্ষে। আর গ্রুপ অফ ডেথে সাবেক 2 চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের সঙ্গী হচ্ছে আগের বিশ্বকাপে চমক দেখানো সৌদি আরব। এছাড়া গ্রুপ এলে দেখা হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার। দর্শক, বড়দিনের আগাম আয়োজনের খবর দিয়ে শেষ করছি এখন সকালের আয়োজন। 661টি ক্রিসমাস ট্রির মাধ্যমে বাড়ি সাজিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জার্মানির জেরোমিন পরিবার। পুরো বাড়ির সব অংশেই শোভা পাচ্ছে সুসজ্জিত ক্রিসমাস ট্রি। তাক লাগানো এমন আয়োজনের জন্য সনদপত্র দেওয়া হয়েছে এই দম্পতিকে। দেখব অর্ণপ্রসাদের প্রতিবেদন। একদিকে প্রকৃতিতে শীতের আমেজ, অন্যদিকে দরজায় কড়া নাড়ছে মেরি ক্রিসমাস বা বড়দিন। যুক্তরাষ্ট্র থেকে জার্মানি, ইতালি থেকে স্পেন, দেশে দেশে শুরু হয়েছে বড়দিন উদযাপনের আগাম প্রস্তুতি। শিশু থেকে বৃদ্ধ সবাই মেতেছে বড়দিনের আগাম আয়োজনে। অনেকে ব্যস্ত ব্যতিক্রমী উদযাপনের মাধ্যমে সকলকে তাক লাগিয়ে দিতে। বরাবরের মতো এমনই একটি রেকর্ড সৃষ্টিকারী আয়োজন করেছেন উত্তর পশ্চিম জার্মানির লোয়ার স্যাক্সনির রিন্টেলনের একটি বাড়ির বাসিন্দারা। সুসান এবং থমাস জেরোমিন নামে এক দম্পতি তাদের পুরো বাড়ি 621টি ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছেন। বেডরুম থেকে ছাদের সিঁড়ি, বাড়ির সব অংশেই শোভা পাচ্ছে সুসজ্জিত ক্রিসমাস ট্রিগুলো। বৃহস্পতিবার রেকর্ড ইনস্টিটিউট ফর জার্মানি RID জানায় একটি নির্দিষ্ট জায়গাকে সবচেয়ে বেশি ক্রিসমাস ট্রির মাধ্যমে সাজিয়ে নতুন রেকর্ড গড়েছে জেরোমিন পরিবার। সনদ হাতে পেয়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরাও। Das Schmücken als solches macht auch schon Spaß. Mir jedenfalls. Auch wenn es viel Arbeit ist. Ja, wenn es viel Arbeit ist und die Leute mal sagen, du hast eine Macke, so viel Arbeit, weil ich fange im Juni an zu schmücken. Für mich ist das wunderschön, wenn dann alle hier durchlaufen, auch ganz normale Passanten, die hier vorbeikommen, die sich das angucken wollen. এর আগেও একই রেকর্ডের মালিক ছিলেন জেরোমিন পরিবার। 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 6 বার নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙছেন তারা। সামনের দিনগুলোতে নতুন নতুন রেকর্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করে পরিবারটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাতে মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত, যোগ দেন তারেক রহমান। বিকেলে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। সরকারে থেকেই উপদেষ্টা আসিফ ও মাহফুজের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা, নৈতিকতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। যদি কোনো উপদেষ্টা নির্বাচন করতে চান তার আসলে 3 মাস আগেই তার পদটা ছেড়ে দেওয়া উচিত। ওনারা শপথে থেকে যদি নির্বাচন করে অবশ্যই নির্বাচনটা নিয়ে কথা উঠবে। গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশিদের নিয়ে পক্ষে বিপক্ষে মত, অস্বচ্ছতা ও জাতীয় নিরাপত্তার ঝুঁকির শঙ্কা বিশেষজ্ঞদের।
বড় বড় আধুনিক বন্দরগুলোকে যারা পরিচালনা করতেছে তাদেরকে যদি এখানে না নিয়ে আসা হয় তাহলে এটা কখনোই হবে না। অবশ্যই এইরকম একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্টেক হোল্ডারদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে রাজশাহীতে জমজমাট ছাত্রাবাস ব্যবসা, সেবা নিয়ে শিক্ষার্থী মালিকদের পাল্টাপাল্টি অভিযোগ। এবং জমকালো আয়োজনে 2026 ফিফা বিশ্বকাপের ড্র। গ্রুপ জে-তে খেলবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, গ্রুপ সি-তে ব্রাজিল এবং ই গ্রুপে জার্মানি। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।